ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেইন এক্সামিনেশন তোমরা নিশ্চয়ই অনেকে ওয়েবসাইটে দেখেও নিয়েছো যে টেন্টেটিভ ডেট হচ্ছে 17ই জুলাই। টেন্টেটিভ কথার মানে হচ্ছে যে আনুমানিক 17 জুলাই হতে পারে, বা এটুকু মনে রাখবে তার আগে কোনোদিন হয় না, যে তারিখ বলা থেকে তার পরেই হয়। তাই হাতে মাত্র আর 20 দিনও হয়তো সময় নেই, বা 20 দিন সময় আছে। তো এই 20 দিন মানে 15 দিনের একটা স্ট্র্যাটেজি আমি বলছি। তো 15 দিনে কি পাস করা যাবে? না, একদমই পাস করা যাবে না। তোমার মধ্যে যদি আগে থেকে পড়া থেকে বেশি ক্লিয়ার থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এই 15 দিনের স্ট্র্যাটেজিটাকে তোমার ওষুধ হিসাবে একটা কাজ করতে পারে, ভালো বুস্টার হিসেবে কাজ করতে পারে বলবে। তো স্ট্র্যাটেজি যদি তুমি নিতে চাও, বা হচ্ছে ভালো করে একবার রিভিশন করে নিতে চাও, যে মোটামুটি পড়া আছে কিন্তু ঠিকঠাক বুঝতে পারছো না কি করবে, তাদের জন্য বলবো প্রথমেই যে প্রথমে তুমি ল্যাঙ্গুয়েজ পেপারটা দিয়ে স্টার্ট করো। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পেপারটা দিয়ে স্টার্ট করো, অর্থাৎ রিপোর্ট রাইটিং দিয়ে শুরু করো। অর্থাৎ যে টপিকগুলো এখানে বলছি সেইগুলো বাংলাতে লেখা থাকলে বাংলা ইংরেজি দুটোতেই করবে। শক্তি সংরক্ষণ, সাক্ষরতা, নারী দিবস, শিশু শ্রমিক, মাদক বিরোধী, সুন্দরবনের সমস্যা, পথ দুর্ঘটনা নিরাপত্তা, পুলিশ সচেতনতা, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, দূষণ সংক্রান্ত, বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, সমুদ্র জৈব দূষণ, তারপরে হচ্ছে বাস্তুতন্ত্র, করোনা টিকাকরণ কর্মসূচি, তারপরে মাস্ক পরা নিয়ে গণসচেতনতা, স্বাধীনতা দিবস, গান্ধী জন্ম জয়ন্তী, নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন, টোকিও অলিম্পিকে ভারতের অবদান, গঙ্গাসাগর মেলা, মোবাইলে ও ছাত্র সমাজ, সোশ্যাল মিডিয়া, ছাত্র সমাজ, বর্তমান সমাজ সংস্কৃতি অবক্ষয়ের পথে, বইমেলা, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এর সঙ্গে যেগুলো হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, অর্থাৎ হচ্ছে অ্যাক্সিডেন্টাল কেস বা হচ্ছে দুর্ঘটনা, সেটা ট্রেন হতে পারে, বাস দুর্ঘটনা হতে পারে, তারপর হচ্ছে ভূমিকম্প, তারপরে হচ্ছে তোমার অগ্নিকাণ্ড। ঠিক আছে, এই রকম ধরনের কিছু রাইটিং করে নিও। অর্থাৎ যেমন সুপারভাইজারের ক্ষেত্রে এসেছিল পানাগড়ের একটা অ্যাক্সিডেন্টাল কেস, যেখানে প্লেস ডেট সমস্ত কিছু বলা ছিল। তো এই সমস্ত যেগুলো টপিক বললাম, সেই সমস্ত টপিকগুলো হয়তো এই কদিনে সম্ভব নয়, তবে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক বাংলা ইংরেজি ফরম্যাটটা দেখে নাও, শিখে নাও যে কিভাবে কি লিখতে হবে, এবং বাকিগুলো পারলে পরে কোনো বই থেকে বা যে কোনো জায়গা থেকে একবার করে চোখ বুলিয়ে নাও। তাই সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখা, রিপোর্ট রাইটিং এর ফরম্যাট কনসেপ্টটাকে ক্লিয়ার রাখা। এটা আমি এর আগে অনেকবার অনেক ভিডিওতেই দিয়েছি, অনেকগুলো দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যাদের হয়তো ডাউট আছে বা হয়তো কনসেপ্টটা ঠিকঠাক জানা না। তাই এই যে রিপোর্ট রাইটিং বাংলা ইংরেজি মিলে 45 মার্কসের আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম স্ট্র্যাটেজি 15 দিনের স্ট্র্যাটেজি বলতে এটাই, যে এই 15 দিনের মধ্যে অন্তত প্রতিদিন একটা দুটো করে নতুন নতুন মানে এইরকম টপিক খাতাতে লেখার প্র্যাকটিস করো। তারপর দেখো যে বঙ্গানুবাদ, এখানে 20 মার্কসে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে একদমই অবহেলা করবে না, কারণ দুটো জিকে তোমাকে পাওয়ার জন্য, কমন পাওয়ার জন্য কত পড়তে হবে বলতে, কত সাবজেক্ট, কিন্তু বঙ্গানুবাদ জানো যে একটা বঙ্গানুবাদ আসেই 20 নম্বরে। তো এইটা একমাত্র হচ্ছে যে তুমি মানে প্রতিদিন পড়া প্র্যাকটিস করলে হয়তো ইংরেজির পেপার বা যে কোনো কিছু রাইটিং স্কিল এই সমস্ত পড়লে পরে তোমার এমনিতেই বঙ্গানুবাদ হয়ে যাবে, আলাদা করে দেখার দরকার নেই। তবে এই কদিন একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস বা হচ্ছে তোমার মিসলেনিয়াস। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে কি এসেছিল সেইগুলো প্র্যাকটিস করবে, অনেক সময় সেখান থেকে কমন পেয়ে, অনেক সময় কি কমন পেয়ে যাবে, গ্যারেন্টি বলছি, সেখান থেকে কমন পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের পড়াগুলো থেকে কমন পেয়ে যাবে বঙ্গানুবাদ যেটা। আর একটা জিনিস মনে রাখবে, বঙ্গানুবাদ মানে হচ্ছে যে ভাবটাকে অনুবাদ। ঠিক আছে, ভাবকে অনুবাদ, নট মানে একদম এক্সাক্ট লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ডকে নয়। ঠিক আছে, সেইভাবে একটু প্র্যাকটিস করো, এই জায়গা থেকে ভালো নাম্বার পাওয়া যায়। মানে বেঙ্গলি থেকে লাস্ট ইয়ারে আমার ব্যাচেরই একজন স্টুডেন্ট 45 পেয়েছিল, তো সেই জায়গাতে সহজে একটুকু বুঝতে পারছো যে 38-40 পর্যন্ত খুব সহজেই তুমি পেতে পারো, একটু চেষ্টা করলেই হয়ে যাবে বাংলায়। এবার ইংরেজি রিপোর্ট রাইটিং এর টপিকটা ওটা তো ওখানে বলেই দিলাম। এবারে চলে আসো ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেশনে ইংরেজিতে কত থাকবে, মানে বাংলা থেকে ইংরেজি করা বা নেপালি থেকে ইংরেজি করা, সেখানে আছে 15 মার্কস। এটা লাস্ট ইয়ারগুলোতে দেখেছি যে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া থাকে, সেই প্যারাগ্রাফটাকে ট্রান্সলেট করতে হয়, কিন্তু এইবার হয়তো ওরকম নাও থাকতে পারে, হয়তো আলাদা আলাদা দিতে পারে। মানে হয়তো দেখা গেল যে 5টা সেন্টেন্স দিল, সেই 5টা সেন্টেন্স প্রত্যেকটা হয়তো 3 নম্বর করে থাকছে, 15 নম্বর, এরকম হতেই পারে। দেবেই সেটা বলছি না, যেরকম সিভিল ডিফেন্সের ক্ষেত্রে এসেছিল। তো এই ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স। অর্থাৎ টেন্সটা তোমাকে পুরোটা ভালো করে মাথায় রাখতে হবে। তবে যেটাকে বলা হয় কমন এরর বা সেন্টেন্স এরর, ঠিক আছে, ছোট ছোট ভুল, সেইগুলো ট্রান্সলেশনের ক্ষেত্রে অতটা ধরা হবে না। যদি টেন্সের ফরম্যাট মোটামুটি ঠিক থাকে তাহলে অতটা টেনশন নেই। তবে অবশ্যই টিচারের উপর ডিপেন্ড করবে, কারণ গ্রামার পোর্শন তো এইটুকু, চাইলে কেটে দিতে পারে, চাইলে মার্কস দিতে পারে। তবে অত ছোট ছোট ভুলের ক্ষেত্রে অতটা ধরবে না আশা করি। তো এই জায়গাটা একটু টেন্সটা ভালো করে দেখে নাও, ট্রান্সলেশনের হয়ে গেল। আর
এবার আসছে প্রেসিস, যেটা নিয়ে সবার সমস্যা রয়েছে। তো প্রেসিস সামারি টামারি অত কিছু ভেবে লাভ নেই, একটা জিনিসই মনে রাখবে, যে রাইটিংটা তোমাকে দেওয়া হবে সেটাকে তোমাকে ছোট করতে হবে। ছোট মানে শুধু আয়তনে ছোট করা নয়, মেইন যে অরিজিনাল প্যাসেজ থাকবে সেই অরিজিনাল প্যাসেজের এক্সাক্ট মেসেজটা কি দিতে চাইছে বা হচ্ছে আইডিয়া কি দিতে চাইছে, সেই আইডিয়াটা ছোট্ট করে তোমাকে 1/3 এর মধ্যে লিখতে হবে, এবং অবশ্যই একটা টাইটেল দেবে, প্রেসিস বললে উপরে একটা টাইটেল থাকবে। আর এত কিছু ভেবে লাভ নেই, যত তুমি ভাবতে যাবে, যত বিভিন্ন বই পড়বে, তত ভাববে যে এটা ওটা সেটা, এরকম মনে মাথায় চলে আসবে। মোদ্দা কথা এটা ভেবে রাখো যে প্যারাগ্রাফ যেটা দেওয়া থাকবে সেই প্যারাগ্রাফটা পড়ার পরে তুমি কি বুঝলে, কি রিয়েলাইজ করলে, সেটাকে দুটো তিনটে সেন্টেন্সের মধ্যে সেই আইডিয়া বা মেসেজ বা কনসেপ্টটাকে তুমি জাস্ট লিখে দাও। এবার হচ্ছে গ্রামার পার্টে কি কি আসবে। এতদিন পর্যন্ত শুধু কি এসেছে, সিনোনিম বা হচ্ছে অ্যান্টোনিম, তারপর হচ্ছে ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স করা, এগুলোই এসেছে। ঠিক আছে, এগুলো মিলে 5 নম্বর, এখানে মিলে 5 নম্বর, এই 10 নম্বর এসেছে। কিন্তু এবারে হয়তো নাও আসতে পারে, নাও আসতে পারে বলে কি বোর্ড তোমাদের সঙ্গে বেইমানি করবে সেটা নয়, দেখবে নোটিফিকেশন এখানে লেখা আছে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তারপরে হচ্ছে লেখা আছে যে কমন এরর, এই কথাটাও লেখা আছে। তাই সেন্টেন্স এররের যে সমস্ত রুলস গুলো আছে সেইগুলো একটু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেইগুলোই করে নেবে। হয়তো দেখা গেলো একটা ভুল সেন্টেন্স তোমাকে দিল, সেটাকে রিরাইট করতে হতে পারে, রিরাইট কারেক্টলি দ্য সেন্টেন্সেস, অর্থাৎ ভুল থাকবে সেটাকে হয়তো ঠিকভাবে তোমাকে লিখতে হতে পারে। এরকমও দিতে পারে যে এই নতুন পার্টটা অ্যাড করে নেবে, তার সঙ্গে হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ব্যবহার, সেই প্রিপোজিশনটা একটু দেখে নেবে, তাই এইগুলো আসতে পারে। আমি জিএস পেপারটা সবার শেষে আছি, ম্যাথের চ্যাপ্টারটা আগে বলে দিই যে ম্যাথের ক্ষেত্রে দেখো যে এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব ভালো করে দেখবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে ডাইরেক্ট তুমি আই সমান পিটিআর বাই 100 সূত্র লিখে করতে পারে না অঙ্ক। অনেকে হয়তো বলতেই পারে যে এর আগের বার তোমার বন্ধু আরটিআই করেছিল, খাতা দেখেছে, তাকে নাম্বার দেওয়া হয়েছে, সে দিতেই পারে, কিন্তু এক্সাক্ট নিয়ম অনুযায়ী, ডেসক্রিপটিভ ম্যাথ করা নিয়ম অনুযায়ী কোনোদিন ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যায় না। এই সূত্রটা অ্যাপ্লাই করলে সূত্রটা কিভাবে আসছে সেটা তোমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমাকে কেটে জিরে বসিয়ে দিতে পারে। আর একটা জিনিস লেখা থাকে যে অঙ্কর ক্ষেত্রে প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করতে হবে, কোনো কারণে স্টেপ জাম্প করলে সেই ক্ষেত্রে তোমাকে নাম্বার ডিডাক্ট করে দিতে পারে। তো এটা একটু মাথায় রাখবে, কে কি পেয়েছে আরটিআই করেছে সেটা আলাদা কথা, ডেসক্রিপটিভের ফরম্যাট কি বা কিভাবে কতটুকু করতে হয় তুমি সেটা নিজে ঠিক করবে। ঠিক আছে, টিচারের উপর অবশ্যই ডিপেন্ড করে, সেটা তো বললাম যে একই প্রসেস বা একই জিনিসে তোমার নাম্বারটা হয়তো কেটে দিতে পারে, অন্যজনকে হয়তো দিতে পারে, তুমি কি করবে সেই ক্ষেত্রে, কিছু করার থাকবে না। তাই তুমি নিজে ঠিক থাকবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট গেল, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, ঠিক আছে, মিশ্রণের অঙ্ক, তারপরে অ্যাভারেজের অঙ্ক, তারপরে হচ্ছে অংশীদারি কারবার, সব থেকে ইম্পর্টেন্ট এবারের জন্য যে অংশীদারি কারবার, কারণ এই চ্যাপ্টারটা থেকে ডেসক্রিপটিভ রাইটিং এর আগে আসেনি, শেয়ার অংশীদারি কারবার থেকেও আসেনি। তারপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আগে এসেছিল 2013 সালে, তারপরে আসেনি। তো এই চ্যাপ্টার দুটোকে ভালো করে এবারের জন্য ফোকাস করো। তারপরে সেই সঙ্গে যেটা ইউনিটারি মেথড ঐকিক নিয়মে করা বলে, সেই অঙ্কগুলো তো রয়েছেই। তো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে একটা জিনিসই যে তুমি অঙ্ক হয়তো সব পারবে, কিন্তু ঠিকঠাক ফরম্যাট না ফলো করলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে, এইটুকু শুধু মাথায় রাখতে হবে। রিজনিং, রিজনিংও প্রতিবার একটা জিনিসই কি কমন, সিচুয়েশন রিয়াকশন টেস্ট আসে। এর আগেবার যেমন দুটো দেওয়া ছিল 10 নম্বরের, আর একটা 10 নম্বরের ছিল ওরকম ধরনেরই, মানে জিকেই বলতে পারো, যে গঙ্গাসাগর মেলায় কাকে কাকে ইনভাইট করবে, এই সমস্ত ব্যাপার নিয়ে। তো সিচুয়েশন রিয়াকশন টেস্টের এক্সাক্ট নিয়মটা কি, রুলস কি, কিভাবে কি করতে হবে, আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তাতে দেখি মানে রিপ্লাই কাউকে কতজনকে রিপ্লাই করব। অনেকে বলে আমার মতে এটা হবে, এটা কেন হবে না, এরকম উল্টো পাল্টা তোমরা মেসেজ করো। তাদের ক্ষেত্রে একটাই বলি, সিচুয়েশন রিয়াকশন টেস্ট তোমার যুক্তিতে চলে না। ঠিক আছে, ওর নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি আছে, রুলস আছে, সেই অনুযায়ী চলবে। অর্থাৎ তুমি কি করবে, তুমি যেটা করো সেটা তো আদর্শ নয়, তাই না, যে তুমি যেটা করছো সেটাই ঠিক, সেটা তো নয়। যেমন একটা এক্সাম্পল ছোট্ট করে দিয়ে বলি, তাহলে ক্লিয়ার হবে। প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ছিল যে আপনার পুলিশ সহকর্মী একটা ফার্মেসিতে গেছো, ঠিক আছে, সেই ফার্মাসিতে টহলের সময় দেখা গেল যে আপনার পুলিশ সহকর্মী, মহিলা পুলিশ সহকর্মী চিৎকার করে উঠলেন যে ওই লোকটা আমাকে ছোড়া মেরেছে। তো ওই মুহূর্তে আপনি কি করবেন? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের যেটা আনসার ছিল যে ওই সময় সহকর্মীর পাশে থাকবো এবং প্রাথমিক চিকিৎসা করব। সহকর্মীর পাশে থাকবো প্রাথমিক চিকিৎসার জন্য।
এই কোশ্চেনটা অনেকে বলছে এটা হতেই পারে না, কেন হবে? ওই মুহূর্তে তাকে ধরবো আমি, তাকে মানে ফার্মেসিতে অনেক লোক থাকবে, তাকে দেখার সুযোগ থাকবে, তাই সেই জন্য হয়তো অ্যাম্বুলেন্স ডাকবো, ডেকে চলে যাব। এই যুক্তিটা তাদের একদমই ভুল, এটা হচ্ছে রাইট আনসার। অর্থাৎ যে কোনো মানুষের ক্ষেত্রে মানে মানুষের জীবনটা হচ্ছে আগে, লাইফটা হচ্ছে আগে। ঠিক আছে, একটা চোর পালিয়েছে তো কি হয়েছে, তাছাড়া তাকে দেখেছে একটা ফার্মেসি থেকে বেরিয়েছে, সে ফার্মেসির লোকে শনাক্ত করতে পারবে, প্লাস মহিলা সহকর্মীকে চাকু মেরেছে তিনি হয়তো মুখ দেখে থাকবেন, প্লাস হচ্ছে সিসিটিভি ক্যামেরা থাকবে ফার্মেসিতে বা হচ্ছে শপিং মলে, সেই ক্ষেত্রে বিভিন্নভাবে শনাক্ত করা যাবে, কিন্তু একটা প্রাণ চলে গেলে সেটা পাওয়া যাবে না। ঠিক আছে, তাই একটু ভালো করে বিবেচনা করবে যে সিচুয়েশন রিলেশন টেস্টের ক্ষেত্রে বিভিন্ন আনসার হতে পারে না, যে কোনো একটাই উত্তর হবে এবং সেটাই যুক্তিযুক্ত উত্তর হবে। তাই যাদের ক্ষেত্রে তোমরা এরকম বিভিন্ন বলো তাদের ক্ষেত্রে বলবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, মানে ক্লিয়ার নেই, এই জন্য তোমরা এই কথাগুলো বলো। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবে সিচুয়েশন রিলেশন টেস্টের ক্ষেত্রে। আর এবার রিজনিং এর ক্ষেত্রে নতুন যে সমস্ত জিনিস অ্যাড হতে পারে সেটা হচ্ছে পাজেল টেস্ট বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে কি, হয়তো বললো যে একটা বৃত্তাকারে 8 জন লোক বসে আছে, এ ওর পাশে, এ ওর বাম পাশে এরকম বসে আছে, বা বলতে পারে যে পি কিউ আর এস টি এরকম 5-6 জন বন্ধু আছে, তারা কেউ কলকাতায় বাস করে, কেউ মুম্বাইয়ে বাস করে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ডাক্তার। ঠিক আছে, এরকম ডেটা মিসিং দিয়ে দেবে বা ক্রিটিক্যাল থিঙ্কিং বলে দেবে, তোমাকে এবার বের করতে হতে পারে, মানে সলিউশন বের করতে হবে, এরকম ধরনের দিতে পারে। এগুলোকে পাজেল বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয়, যেগুলো ব্যাংকিং সেক্টরে আসে। তো সেরকম ডেসক্রিপটিভের জিনিসও কিন্তু আসতে পারে। সেই সঙ্গে যেটা অ্যাটাচ করবে সেটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন আর হচ্ছে সিলোলিজম। স্টেটমেন্ট কনক্লুশন আর এটা হচ্ছে সিলোলিজম, এই জিনিসটা অ্যাড করে নিতে পারো, হয়তো দিতেই পারে। দেখো জেনারেল স্টাডির ক্ষেত্রে যে 50 মার্কসের তোমাদের থাকবে ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কি করবে কি আসবে কেউ জানে না, ওই কারণের জন্য এখানে শর্ট পড়ো, কম্প্যাক্ট পড়ো, ব্রিফে পড়ো। ঠিক আছে, বেশি ডেপথে যাওয়া দরকার নেই, কারণ এমনি তুমি নর্মালি হয়তো 7টা কোশ্চেনের মধ্যে 7টা কোশ্চেন না হোক, এই 5টা কোশ্চেন না হোক, কমই হোক, তাতে চিন্তা নেই, তুমি অন্য জায়গাতে যদি বেশি টাইম দাও বেশি নাম্বার পাবে। তাই ইতিহাসের ক্ষেত্রে একটা জিনিসই বলে দিই, ইতিহাসের ক্ষেত্রে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে কোশ্চেন আসে বলে যে এবারে তাই আসবে তার কোনো মানে নেই, হয়তো এনসিয়েন্ট মিডিয়েভাল থেকেও দিতে পারে, তবে এনসিয়েন্ট মিডিয়েভাল থেকে দিলে পরেও বেশি ডেপথ থেকে দেবে না, হয়তো তোমাকে এরকম বলবে না যে শের শাহের শাসন ব্যবস্থা পুরো আলোচনা করুন 10 নম্বর দিয়ে দিল, এরকম ধরনের নয়, ছোট ছোট পয়েন্ট আকারে দিতে পারে। হয়তো দিলে হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতার নগর পরিকল্পনা, বা হচ্ছে বৈদিক যুগের নারীদের অবস্থা কেমন ছিল, বা হচ্ছে ভক্তিবাদী বা আন্দোলনের মূল কথা, সুফিবাদী আন্দোলনের মূল কথা কি ছিল, বা ত্রিরত্ন কি, তারপরে হয়তো সিজদা পাইপস কি, বা দা ঘুলিয়া প্রথা কি, জাপ্তি প্রথা কি, এরকম ধরনের যে ছোট ছোট পয়েন্ট গুলো যেগুলো রয়েছে, ষোড়শ মহাজন পদ কি, বা ষোড়শ মহাজন পদের শক্তিশালী ইয়ে কে ছিল, বা হচ্ছে গান্ধার শিল্প কি, আসবেই বলছি না, তবে হয়তো যদি নিয়ম চেঞ্জ করে, বা যেহেতু প্রতি বছর দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে আসছে, তো সেরকম ভাবে দিতে পারে চেঞ্জ করে, তাই ওগুলো একটু দেখে রাখবে। মানে হাতের পাঁচ যেটাকে বলা হয়, বা শেষ সম্বল। সেই সঙ্গে যেগুলো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল রয়েছে সেগুলো তো করবেই। ঠিক আছে, যেমন জাতীয় কংগ্রেসের পটভূমিকা বা জাতীয় কংগ্রেসের গুরুত্ব, তারপরে হচ্ছে যে পার্লামেন্টের শাসন সংস্কার, উডের ডেসপ্যাচ নীতি, তারপর হচ্ছে পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং অ্যাক্ট, অধীনতামূলক মিত্রতা নীতি, তারপরে হচ্ছে সত্যবিলাপ মিত্রতা নীতি, আহ নৌ বিদ্রোহ গুরুত্ব, বা যে সমস্ত জাতীয় বিদ্রোহগুলো রয়েছে, ঠিক আছে, ওইগুলো একটু করবে। লাহোর ষড়যন্ত্র মামলা, কাকরি ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, অলিন্দ যুদ্ধ কি, তারপরে তোমার এইদিকে আহ রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তো রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি, বিপিন চন্দ্র পাল, ঠিক আছে, এইরকম। বা হয়তো তোমাকে বলে মহারাষ্ট্রের কয়েকজন মানে 4 জন সমাজ সংস্কারকের নাম লিখো, বা বিপ্লবী নেতাদের নাম লিখুন। বা হচ্ছে ভারতের বাইরে যে সমস্ত বিপ্লবী কার্যকলাপ ছিল বা যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম লিখুন, এরকম হয়তো তোমাকে দিতে পারে। বা হচ্ছে অসহযোগ আন্দোলনে 2 জন নারীর নাম, বা ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্বে অংশগ্রহণে 2 জন নারীর নাম। তারপর জিওগ্রাফিতে চলে আসো, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইএনভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ আর হচ্ছে পলিটি, এই 4টে সাবজেক্ট থেকে প্রতিবারই কোশ্চেন এসেছে, তাই ভালো করে করবে। জিওগ্রাফি থেকে দেখো যে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির মূল জিনিস যেগুলো রয়েছে, মূল বলতে ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, নদ নদী, খনিজ সম্পদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, তারপরে হচ্ছে যে পর্যটন কেন্দ্র, তারপরে হচ্ছে তোমার তথ্য প্রযুক্তি শিল্প, এইরকম করে পয়েন্ট ডাইরেক্ট দিতে পারে, মানে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান দুটোর ক্ষেত্রেই সেটা করে রাখবে।
এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ক্ষেত্রে প্রতিবারই কোশ্চেন আসতে দেখছো দূষণ সংক্রান্ত, তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি, জৈব বৈচিত্র্য, এদের কারণ মানে এগুলো অবক্ষয়ের কারণ কি বা গুরুত্ব, কিভাবে প্রতিকার করা যায়। ঠিক আছে, জল দূষণ সংক্রান্ত যে সমস্ত রোগ, ব্ল্যাকফুট ডিজিজ বা হচ্ছে তোমার ফ্লুরোসিস, নকনি সিনড্রোম, তারপর হচ্ছে মানে ব্লু বেবি সিনড্রোম, এরকম ধরনের যাবতীয় যতগুলো রয়েছে। একটা পানীয় জলের আদর্শ পানীয় জলের গুণাবলী কি, মানে কি কি গুণ থাকা উচিত, কলিফর্ম কাউন্ট কি, এরকম ধরনের যেগুলোই রয়েছে, বা আর্সেনিক দূষণ। বায়ু দূষণে চলে এসো, যেগুলো তোমার মুখ্য দূষক, গৌণ দূষক, তারপরে হচ্ছে এসপিএম কি। হ্যাঁ, বায়ু দূষণ থেকে যে সমস্ত অসুখগুলো, রোগগুলো হয়, ঠিক আছে, মিনামাটা, এরকম ধরনের প্রচুর রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ক্ষেত্রে। অরণ্য ধ্বংস, খাদ্য সংকট, তারপরে হচ্ছে শক্তি সংকট, ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, যে শক্তি সংকট আর একটা হচ্ছে খাদ্য সংকট। এই দুটো জিনিস জিএস হিসেবেও রয়েছে, এমনকি রিপোর্ট রাইটিং হিসেবেও রয়েছে, শক্তি সংকট আর খাদ্য সংকট। তারপরে হচ্ছে যে পলিটি, পলিটি থেকে তোমাকে এইচএস লেভেলের করতে হবে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল, কারণ পলিটি যেটা সেটা মাধ্যমিক পর্যন্ত নেইও ঠিকঠাক। তারপরে হচ্ছে বায়োলজি, বায়োলজির ক্ষেত্রে নিউট্রিশনের পোর্শনটা খুব ভালো করে, নিউট্রিশন, তারপরে হচ্ছে হরমোন, তারপরে হচ্ছে উৎসেচক, যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রয়েছে, মানে হচ্ছে মস্তিষ্ক, চোখ, তারপরে হচ্ছে কান, নাক, মাথা, হৃৎপিণ্ড, বৃক্ক, তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র, এইগুলো একটু বায়োলজির পার্টটা থেকে ভালো করে পড়বে। এবার তার বলে কি, তোমাকে মস্তিষ্কর পুরো গঠন আলোচনা করুন সেরকম হয়তো বলবে না, যে হাইপোথ্যালামাস কি, কোথায় থেকে বা এর কাজ কি, বা হয়তো বলে পিত্তবিন্দু কি, কোথায় থেকে এর কাজ কি, বা হয়তো কর্নিয়া কি, কোথায় থাকে, বা হচ্ছে অ্যাকুয়াস হিউমার কি, কোথায় থাকে, কাজ কি। ঠিক আছে, এইরকম হয়তো ছোট ছোট পয়েন্ট আকারে দিতে পারে বায়োলজি থেকে। আর একটা জিনিস মনে রাখবে, যে প্রতি বছরই দেখা যায় যে 7টা কোশ্চেন থেকে যে কোনো 5টা করতে হয়, 10 নম্বর করে, 5×10=50। হয়তো এই ফরম্যাটটা এবার নাও পালে মানে মানা হতে পারে, হয়তো দেখা গেলে 25খানা কোশ্চেন করতে হলে 2 নম্বর করে, 25×2=50 হতেই পারে। বা হয়তো এমন হতে পারে যে 5টা কোশ্চেনই করতে হলে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে মানে 1 নম্বর, 10 নম্বরের আছে, কিন্তু হয়তো A B C D E 5টা আছে, 2 নম্বর করে দেওয়া থাকলো, বা হয়তো 4টে পয়েন্ট দিলে 2.5 নম্বর করে দেওয়া থাকলো। এরকম হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, গোটাগুটি দেওয়ার খুব চান্স কম রয়েছে। তাহলে সবশেষে একটা জিনিসই বলবো, যে সমস্ত টপিকগুলো বা যেগুলো আলোচনা করলাম সেইগুলো একবার করে রিভাইজ করো, ঠিক আছে, লেখা প্র্যাকটিস করো। আর যেটা দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা খুব ভীষণ জরুরি, সেই জন্য প্রতিদিন লেখা প্র্যাকটিস করো, আর দরকার হলে মক টেস্ট দাও, ঠিক আছে, মক টেস্ট দাও। বা ভাবো যে একটা তুমি 10 নম্বরের রাইটিং লিখছো বা একটা রিপোর্ট রাইটিং লিখছো, ঘড়ি ধরে দেখো যে কতক্ষণ সময় লাগছে।